आज হচ্ছে সেই ভয়ানক দিন 25শে নভেম্বর সোমবার। এখন বাজে সকাল 8টা। আমি এখনো পর্যন্ত জানি না যে আমার জন্য একটা এত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। সকালবেলা 6টার সময় যেরকম উঠি সেরকমই উঠেছি, কিন্তু ভাবলাম কি সকালবেলা 6টার সময় উঠে জল ঘাটাঘাটির কাজ করছি, ঠান্ডা লেগে যাচ্ছে দুদিন ধরে দেখছি। একে তো সকালবেলা উঠছি, তো ভাবলাম কি এবার থেকে সকালবেলা উঠে এডিটের কাজটা আগে সেরে নেব। এটাতে তো চুপচাপ বসে বসে কাজ, জানলা দরজা কিছু খুলবো না, ঠান্ডা হাওয়াটাও ঢুকবে না। তো এডিটের কাজটা সেরে নিয়ে, এটা মোটামুটি আমার 1.5-2 ঘন্টা লাগে, তারপরে ঘরের কাজে হাত দেব। এমনিতেও এডিটের কাজটা যখন আমি করতে বসি সবাই থাকে, এ ডাকে ও ডাকে, ওই কাজের দ্বারা সেই কাজের দ্বারা বারবার উঠতে হয়। তো এডিটটা সেই 1 ঘন্টার কাজ 2 ঘন্টার কাজ আমার 3 ঘন্টা লেগে যায়, সময়ও লাগে, মন দিয়ে করতেও পারি না কাজটা। তো তখন তার জন্য ভাবলাম কি তাহলে এডিটের কাজটা নিশ্চিন্ত মনে ফাঁকা ফাঁকা অবস্থায় চুপচাপ শান্ত পরিবেশে করে নিই। ঘরের কাজ তো সারাদিন তারপর রইলই, তখন আর কোনো অসুবিধা হবে না। আজ থেকে এটাই করব। তো তাই জন্য সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে ওই 6:30 নাগাদ বসেছি এডিট করতে। এই এখন 8টা বাজে, আমার এডিট হয়ে গেছে, ভয়েস ওভারও দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট ভিডিওটা আপলোড করব। তো ভাবলাম তাতান উঠে পড়েছে, এই ঘরের বিছানাটা পরিষ্কার করে দিই, তাহলে ও এখানে পড়তে বসবে, আমাকে বলল। তো এই ঘরের বিছানাটা পরিষ্কার করতে এসেছি। এসে ওই ঘরের বিছানা আমার এখনও পরিষ্কার হয়নি, ওটা একটু পরে, মানে এটা করে গিয়ে ওইটা করব। ভাবলাম বিছানা যখন তুলছি তো দুটোই করে ফেলি, তারপরে চা খাবো, চা খেয়ে তারপর ঘরের কাজ এই আপলোডটা করে ঘরের কাজে হাত দেব। তো যথারীতি সেইভাবেই কাজ করছিলাম, কিন্তু আমি তো জানিই না যে এই সময় যথারীতি আমার ভাইয়ের সাথে যা বিপদ ঘটার ঘটে গেছে। ওদের অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই 7টা 7:30 এরকম সময়, আর আমি দিব্যি বসে এডিট করছি, আমি জানিও না, কেউই জানি না, আমার মাও জানে না। আর অতক্ষণে আমার ভাইয়ের সাথে যা ঘটার ঘটে গেছে। দেখো, নর্মাল যদি পা ভাঙা ঠাঙা হতো না, এটা নিয়ে অতটা চাপ হতো না, কারণ পা ভাঙা আমি নিজের চোখেও দেখেছি। ইন্দ্রর একবার বর্ষাকালে গ্যারেজ বন্ধ করে যখন নামছিল, গ্যারেজের সামনে তাই তো একটু ঢাল থাকে, বর্ষাকালে ভিজে একটু স্লিপ হয়ে গেছিলো। তো ও একটু পেছন ঘুরতে গিয়ে পাটা মচকে গিয়ে পড়ে গেছিলো। পড়ে যাওয়াতে বেশি বড়সড় কিছু হয়নি, পায়ের পাতাটা একটু ক্র্যাক হয়েছিল, ভাঙেও নি। তো সেটাতেই ওর 3 মাস বেড রেস্ট ছিল, পুরো পাটা প্লাস্টার করা ছিল। লাস্টের দিকে তো একটা লাঠি টাইপের ছিল, ওটা দিয়ে ভর দিয়ে দিয়ে হাঁটতো, কারণ কতক্ষণ ঘরে বসে থাকবে। বিশেষ করে ছেলেরা কি ঘরে বসে থাকতে বেশিক্ষণ পারে? কাজের মানুষেরা বাইরে ঘরে ঘুরবে, কাজবাজ করবে। তো ও তো বিশেষ করে ইন্দ্র প্রচণ্ড চঞ্চল, ঘরে ওর মানে চুপচাপ একা একা বসে থাকবে ও পারেই না। অনেকে আছে না মোবাইল নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে দেয়, সারাদিন টিভি মোবাইল নিয়ে কাটিয়ে দেয়, ও তো সেটাও পারে না। ও কীরকম ঘরে থাকবে, কিছুক্ষণ মা বাবার ঘরে যাবে, গল্প করবে, আবার কিছুক্ষণ উপরে এসে আমাকে বলবে বসো গল্প করি, আবার একটু টিভি দেখবে, আবার একটু মোবাইল দেখবে, মানে এরকম টাইপের। এক জায়গায় যে বেড রেস্ট শুয়েই থাকতে হবে, ও যে কী কষ্টকর সেটা যার সাথে হয় আর যেই পরিবারটা থাকে সেই একমাত্র বুঝতে পারে। যাই হোক, তো পা ভাঙাটা মোটামুটি আমি জানি যে হ্যাঁ ঠিক আছে, নর্মালি পা ভাঙে, ও প্লাস্টার করে 2-3 মাস রেস্টে থাকে, মানছি ওইটুকু জীবনটা কষ্টকর, তবু ঠিক হয়ে যায়। কিন্তু আমার ভাইয়ের বিপদটা সেইটুকু নয়, আরও অনেকটা বেশি, অনেকটা বেশি। যাই হোক, 2টো ঘরের বিছানা তোলার পর এই যে এখন বাজে 8:20, ভাবলাম চাটা খেয়ে নিই। তো চা খেতে বসে বসেই আমি ভিডিওটার আপলোড করে দিয়েছিলাম, 1টার সময় শিডিউল করে দিয়েছিলাম, টাইম মতো পাবলিশ হয়ে যাবে। তারপরে ভেবেছিলাম চাটা খেয়ে পরের কাজে হাত দেব, কিন্তু সেটা আর হলো না। হঠাৎ করে ঠিক চাটা খেয়ে উঠেছি, তখনই মার ফোন আসে এই 8:30 নাগাদ। আর এই এত বড় ঘটনাটা জানতে পারি, জানার সঙ্গে সঙ্গে আমি কোনো রকম যেটুকু পূজা আসবে কাজ করতে গুছিয়ে রেখে আমি তাতানকে বলেছি তুই খুলে দিবি, পূজা দিদির মতো কাজ করবে, তুই একটু দেখিস। তারপরে আমি বেরিয়ে যাই, ইন্দ্রকে ফোন করি, ও আসে, চলে আসে সঙ্গে সঙ্গে, রেডি হয়ে এই যে এখন বেরোচ্ছি। এখনও পর্যন্ত বিশ্বাস করো আমি না জানি না যে, আমি জাস্ট ফোনে বলেছে যে হ্যাঁ পা ভেঙে গেছে, কিন্তু এরকমভাবে যে ভেঙেছে কিংবা এতটা বড় যে দুর্ঘটনা ঘটেছে আমি এখনও পর্যন্ত জানি না। আমি যাচ্ছি, ঠিক আছে, নর্মালি যাচ্ছি হসপিটালে, হ্যাঁ একটু তো টেনশন হচ্ছেই, ভয় লাগছে যে কতক্ষণে ওকে গিয়ে দেখবো যে কীরকম পরিস্থিতি, কতটা কি হয়েছে। কিন্তু এতটাও যে হয়েছে সেটা আমি আন্দাজই করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, ইন্দ্র বলল স্কুটি নেব না, আমরা এইভাবেই যাই, কারণ কী পজিশন কখন কি হবে না হবে, ওই 2খানা হেলমেট হাতে করে বয়ে নিয়ে বেড়ানো বড় বিরক্তিকর। আর হসপিটালটা আমাদের বাড়ির কাছেই, যেখানে মানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর পুলিশ ওই নার্সিংহোমেই ভর্তি করিয়ে দিয়েছে দুজনকেই। তো তাই জন্যই যাচ্ছিলাম।
এবার বলি আমার ভাইয়ের সাথে কি হয়েছে। ওই নিজেই বললো, নিজে মুখেই ও বললো, সত্যি ওর কতটা জোর, কতটা সাহস। ও ওই অবস্থায় বসে শুয়ে, বেডে শুয়ে আমাকে বলছে পায়ের হাঁটু থেকে যে নিচের অংশটা না, ওটা ঝুলছিল, মানে ওর কন্ট্রোলে ছিল না, অটোমেটিকলি নর্মালি ঝুলছিল, মানে পায়ের পাতা টাতা ওর কন্ট্রোলের বাইরে, হাঁটুর নিচ থেকে। আর হাড় পুরো বেরিয়ে, মাংস ভেদ করে হাড় বেরিয়ে গেছে, আর হাড় গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো হয়ে গেছে, ও নিজে বলছে। তো মানে বিশাল ভয়ঙ্কর একটা ঘটনা, মানে আমি ভাবতে পারছি না। তো এই যে এখানে চলে এসেছি, এই হসপিটালে নার্সিংহোমে ভর্তি ছিল। এটাই আমার লাস্ট ভিডিও ছিল, কারণ এরপরে আর ভিডিও করার মতো পজিশনে আমি ছিলাম না। তো যাই হোক, বেশি দেরি করিস না বাবা, দাঁড়িয়ে আছে। তাতানের পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে বেরিয়ে গেল। আর আমি এদিকে গতকাল তো সারাদিন আমার স্নান করা হয়নি, কারণ সকালবেলা সেই যে 9টার সময় বেরিয়েছি, একটা শীতের পোশাকও নিয়ে বেরোয়নি, তখন তো ওইসব মাথাতেও ছিল না। বেরিয়ে ওখানে তো সারাদিন ছিলাম। তারপর রাত্রেবেলা ঠিক 9টা, 9:30 নাগাদ আমি বাড়ি এসেছিলাম একবার। এসে জামা কাপড় চেঞ্জ করে শীতের পোশাক নিয়ে আবার আমি 10টা নাগাদ আবার চলে গেছি নার্সিংহোমে। ওখানে ওটি হওয়ার কথা ছিল, তো ওখানে যেহেতু ওটি হবে, ওটি পেশেন্ট, তো 2-3 বার আমি ওকে দেখতে যেতে পেরেছি আর কি। আমি বিশ্বাস করো, যখন ওকে নার্সিংহোম থেকে, আমি তো ওকে দেখতে পাইনি, প্রথমবার নার্সিংহোমে গিয়ে তো দেখতে পাইনি, দেখতে দেয়নি, ও দেখতে দিচ্ছিল না। আর আমিও ভাবছিলাম থাকি, ডিসচার্জ হয়ে যাবে তখনই দেখবো। আমি তখনও জানি না যে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি। ওকে যখন আমি দেখলাম না, যে নার্সিংহোম থেকে যখন বার করে ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলছিল, বিশ্বাস করো ওই দৃশ্যটা না আমার ভুলতে পারছি না। আমার চোখের সামনে ভাসছে, আমার কানে ওর সেই আওয়াজটা এখনও পর্যন্ত, মানে সেই আওয়াজটা যাচ্ছে না। আমি চোখ বন্ধ করলেই চোখের সামনে ওই দৃশ্যটা ভাসছে, আর কানে ওই আওয়াজটা আমার সারাক্ষণ শুনতে পাচ্ছি। যখন স্ট্রেচার থেকে অ্যাম্বুলেন্সে তুলছিল আর নার্স ওর পা ধরে আলগা করে ধরে ঢুকাচ্ছিল, ও যে চিৎকারটা করেছিল না, বিশ্বাস করো আমার না, ও সেই মুখটা আমার চোখের সামনে এখনও ভাসছে, আর ওই আওয়াজটা। ও যথেষ্ট শক্তপোক্ত, না হলে ওর জায়গায় যদি সেরকম টাইপের হতো না, অন্য কেউ হয়তো, মানে এতটা শক্ত, আমি কি করে ব্যক্ত করবো ভাষায় বুঝতে পারছি না। ও ওই অবস্থাতেও আমাদের সবার সাথে তাকি কথা বলছে, হাসছে। ওটি থেকে যখন নিয়ে বেরোলো না, আমি ওর পায়ের দৃশ্যটা, ও খালি পাটা তো দেখিনি, ব্যান্ডেজ অবস্থায় দেখেছি, তখন তো খালি পাটা ছিল। অপারেশন করে যখন বার করলো, স্টিলের বড় বড় স্ট্রাকচারগুলো যখন দেখালো, পা থেকে এতটা উঁচু হয়ে রয়েছে, ডাক্তার দেখাচ্ছিল, তখন মানে কি বলবো, ওরকম দৃশ্য ভয়ানক, বাবারে বাবা। আমার শত্রুর সাথেও যেন এরকম না হয়। আমাকে যারা দু চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না, হিংসা করে, তাদের সাথেও যেন এরকম ঘটনা না হয়। ঠাকুর করুক, যা হয়েছে, কিছু করার নেই, কারোর হাতে থাকে না, যেটা কপালে দুর্ভোগ সেটা হতেই হয়। কিন্তু যেন ঠিক হয়ে যায়, আবার যেন ঠিক হয়ে যায়, সময় লাগুক, পয়সা লাগুক, কিন্তু যেন সব ঠিক হয়ে যায়, আর এর থেকে যেন আর খারাপ যেন কোনো কিছু না হয়, ব্যাস এটাই কামনা করি। আর ওর সাথে যে আরেকটা ভাই ছিল, ওই ভাই বলতে ওটা হচ্ছে ওর শালা বলতে নিজের নয়, জয়িতা তো একটাই মেয়ে, জয়িতার মামার ছেলে, কিন্তু মামার ছেলে হলেও ওর একদম নিজের ভাইয়ের থেকেও বেশি সম্পর্ক, মানে ভালো আর কি। তো ওই ভাইটাও হসপিটালে ভর্তি, কিন্তু ওই ভাইটার এতটা বড়ই হয়নি, কিন্তু ওর হাঁটুর দিকটা একটু ক্র্যাক হয়ে গেছে, ওরও অপারেশন করতে হবে। সে যেইটুকু হোক, বেশি হোক বড় হোক, ও তো একজনের ভাই সন্তান। তা কাজেই প্রার্থনা করি দুজনেই যেন সুস্থ হয়ে যায়। আর দুজন না, দুটো নার্সিংহোমে ভর্তি, আলাদা, ওকে আরেক জায়গায় ভর্তি করা হয়েছে। তো যাই হোক, দুজনেই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই কামনা করি। আর এই তো দুপুরবেলা কি বলবো, আর রান্নাবান্না আমার কিছুই করতে ইচ্ছা করছে না, কিন্তু দেখো আমি না হয় কোনো রকম করলাম, কিন্তু আমার সাথে তো আরও দুটো প্রাণী রয়েছে না। তার মধ্যে চলছে তাতানের পরীক্ষাটা না থাকলে না, আমি দুবেলাই হসপিটালে যেতাম, সকালবেলাও যেতাম, বিকেলেও যেতাম, কারণ দুবেলার ভিজিটিং আওয়ার্স থাকে। কিন্তু সকালটা যেতেই পারছি না, কারণ বুঝতেই পারছো ঘরের তো টুকটাক কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকে, 3টে মানুষ খাবো, তারপরে তাতানের তার মধ্যে চলছে পরীক্ষা না থাকলে আমি দুবেলায় চলে যেতাম, কোনো রকম যাই হোক, কাজকর্ম তো রোজই করছি, কোনো কিছু একটা স্কিপ করে বাদ দিয়ে আমি ঠিক চলে যেতাম। কিন্তু পরীক্ষাটা তো ও যাবে, ওকে যতই ও নিজে সব কিছু করুক, তবু স্কুল যাওয়ার সময় একটু না থাকলে হয়। তার মধ্যে আসবে, এসে খাবে, যাওয়ার সময় তো কিছুই খেয়ে যাচ্ছে না, ছাতু খেয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এসে তো খাবে, সেটারও তো ব্যবস্থা করতে হবে। যাক, এইসব করে আর সকালটা যাওয়া হচ্ছে না, সবার থেকে ফোনে জয়িতার কাছ থেকে ফোনে খবর নিচ্ছি, তবে বিকেলবেলাটা যাব দেখতে।
বিশ্বাস করো আমার না মনে হচ্ছে কি আমি যদি ওর পাশে সারাক্ষণ বসে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। প্রথম দিন যখন হসপিটালে গেলাম না দেখতে, যখন এই সেকেন্ড নার্সিংহোমে ভর্তি শিফট করা হলো আর কি, তখন তো দেখতে গেছিলাম একবার। ও বলছিল ব্যথা করছে, পেন কিলার দিয়েছে, তাও সারা খুবই ব্যথা হচ্ছে, চোখ বন্ধ করতে পারছে না, ঘুমাতে পারছে না। আমি বলছি ভাইরে তোর ব্যথা তো আমি ভাগ নিতে পারবো না, যদি তোর ব্যথার ভাগ নিতে পারতাম তো সবার আগে আমি তোর ব্যথা নিয়ে নিতাম, কিন্তু পারবো না তো ব্যথার ভাগ নিতে। বলছে হ্যাঁ এই এটা তো আমার ভাগেই রাখা ছিল, এটা আমাকেই ভোগ করতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো কোনো রকম খাওয়া দাওয়া করে ওই একটু মেথি শাক ভেজেছিলাম, তার মধ্যে আগের দিন দেখতেই পেয়েছিল রবিবার দিন বাজারে গিয়েছিলাম, তো পালং শাক মেথি শাক এগুলো আনা হয়েছিল, তো শাকগুলো তো আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, ওগুলো তো করতেই হবে। তো আর কিছুই রান্না করিনি, ওই মেথি শাক বেগুন দিয়ে ভেজেছিলাম, আর রবিবার দিন যে ফুলকপি পনির দিয়ে তরকারি করেছিলাম না, মা যেদিনকে এসেছিলো, তো সেই তরকারি বেশ খানিকটা ছিল, ওই দিয়েই দুপুরে কাটিয়ে দিয়েছি। এখন বাজে মোটামুটি 4:30 মতো, 4:30 পৌনে 5টা। রেডি হয়ে নিলাম, কারণ ভিজিটিং আওয়ার্স টাইম হচ্ছে 5টা থেকে 6টা, তো এখন 4:45 মতো বাজে, রেডি হয়ে নিলাম। আর এত কিছু কানে টানে জড়িয়েছি, কারণ স্কুটি চালাবো তো, নর্মাল গেলে অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু স্কুটি চালালে না হাওয়াটা লাগছে, তার জন্য এইভাবে পেঁচিয়ে টেঁচিয়ে গেলাম। তাতান বাড়িতে রইলো, ও পড়বে, কিন্তু তো বাড়িতে নেই। আর আমি এখন যাচ্ছি গিয়ে দেখে আসি। আমার কাছে মনে হচ্ছে কি ওর পাশে যদি আমি সারাক্ষণ বসে থাকতে পারতাম, আমি দেখো আবার এক কথা বলছি বারবার, যাকি চলো সেটা তো আর সম্ভব না। আর আমি না হয় দূরে থাকবো, কিন্তু যারা কাছে থাকবে তাদের আরও বেশি, কেননা জয়িতা আমার মা এরাই তো এখন সারাক্ষণ পাশে থাকবে বাড়িতে নিয়ে যাওয়ার পর। কি বলবো না, আমি কি বলছি আমার মাথার ঠিক নেই। যাক চলো, এই যে চলে এসেছি, এখন এখানেই ভর্তি আছে ব্যারাকপুর সিটি হসপিটালে। তো এই এখন দেখতে এলাম, এসে দেখছি অলরেডি সবাই এসছে, অনেকেই এসছে, আমার মামা মামি জয়ী সবাই এসছে দেখতে। তো এই যে আসার সময় হসপিটাল থেকে দেখে এখন ফিরছি, এখন বাজে ওই 7:30টার মতো। এসে দোকানের কিছু জিনিস আনার ছিল, বিস্কুট পুরো শেষ হয়ে গেছিলো, তো সেগুলো একটু আনার ছিল, আনলাম। এসে দেখলাম ইন্দ্রও ঢুকে পড়েছে, তো দুজনের জন্যই একটু চা করছি, চা করে এই এখন বসবো, চা করব। কিন্তু রাত্রে রান্নাবান্না কী করবো আমি নিজেও জানি না, বিশ্বাস করো আমার রান্নাবান্না করতে একদম ভালো লাগছে না। তো এই আসার সময় একটু দুধের প্যাকেট, পোস্ত, চিনি আর 2টো গজা এনেছিলাম মুদি দোকানের, আর হচ্ছে ম্যাগি, আর এই যে বেসন, মেরি বিস্কুটের একটা প্যাকেট, আর এদিকে একটা নিউট্রেলা, আর 2টো পনির নিয়ে এসেছি। তার মধ্যে আবার বুঝতেই পারছো আগামীকাল তাতানের জন্মদিন, তো জন্মদিনে ভেবেছি ও একটু পনির পছন্দ করে, ওকে একটু পনির রান্না করে দেবো, সেটা ভেবেই পনির নিয়ে এসেছি। আর 2 প্যাকেট দুধও ওই জন্যই এনেছি, একটু পায়েস করে দেবো বলে, যদিও পায়েস পছন্দ করে না, কতটা কি খাবে আমি জানি না, তবু জন্মদিনে পায়েস একটা শুভ করে দিতে হয়। জানি না, এমনিতেই ওর জন্মদিনটা পরে পরীক্ষার মধ্যে, তেমন একটা করে নিজেরা সেলিব্রেট কিংবা আনন্দ, কিংবা ওকে যে আনন্দটা দেখাবো সেটাও প্রকাশ করতে পারি না। ও তো বাচ্চা মানুষ, ওর তো জন্মদিন বলে খুবই আনন্দ করার কথা, কিন্তু সেটাও করতে পারে না এই পরীক্ষাটার জন্য, প্রত্যেক বছরই। তার মধ্যে আবার এরকম একটা ঘটনা, ওরও ভালো লাগছে, ও আমাকে খালি বলে যাচ্ছে কি মাম সবাই মামাকে দেখতে পেলো, আমি একমাত্র মামাকে একটু দেখতে পেলাম না। আইলাম থাক মাম, তুই মামা যখন বাড়িতে আসবে তখন একটুখানি গিয়ে দেখে আসবি এখানে, কারণ এখন হসপিটালের মধ্যে তো যাওয়াটা ঠিক না। বাড়িতে দেখবে একটা কিছু হলে না কারোরই মন মেজাজ ভালো থাকে না, তার মধ্যে ওকে বলছি তুই ঠিক করে মন দিয়ে পড়ে, বলছে মা মামা সারাক্ষণ মামার কথা চিন্তা করছে, মামাকে দেখতে ইচ্ছা করছে আমার, তোমরা সবাই তো দেখতে পাচ্ছ একটু বেশি কম বেশি, আমি তো একটুও দেখতে পেলাম না কি হলো না হলো। আমি যে তোর দেখার দরকার নেই, এখন তুই ভালো করে পরীক্ষাটায় মন দে। বলে পড়ছি তো, কিন্তু মাঝে মাঝে আমার বোনুর কথা মনে পড়ছে আর মামার কথা মনে পড়ছে, মনে হচ্ছে কি আমি ওখানে যাই। আচ্ছা না তো সত্যি কথা, ও যদি পরীক্ষা না থাকতো না তাহলে আমি ওকে একটু হলেও নিয়ে যেতাম, কিন্তু পরীক্ষা তো, ওর ওদিকে নিয়ে গেলে ওর মনটা আরও ওদিকে হয়ে যাবে, এই জন্য নিয়ে যেতে চাইছি না। তো কী বলবো, তার মধ্যে আবার ওর জন্মদিনটা পড়েছে, এইরকম অবস্থায় আরও কিছুই মনে হয় না কিছুই করতে পারবো বলে। তো কি করবো বলো তো, যার কপাল নিয়ে আসে। আর বিশেষ করে ওই ভাইটা, যে জয়িতার যে ভাই, ও নিজেকে খুব গিল্টি ফিল করছে, ও সারাক্ষণ ওই বলেই কান্নাকাটি করছে যে আমার জন্য জয়দাদার এরকম হয়ে গেল, আমার জন্য জয়দাদার এরকম হয়ে গেল। কিন্তু দেখো একটা কথা কি জানো তো, কারোর জন্য না কিছু হয় না, ওটা ওর কপালে হওয়ার ছিল, ওর ভাগ্যে ওইটা তুলে রাখার ছিল যে এটা হবে, তো সেটা হয়েছে। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, এটা কারোর দোষ না, এটা কপালের নিয়তি, এটা হওয়ার ছিল, কারণ এরা নর্মাল, ওরা সুস্থ মানুষ, সকালবেলা ডাক্তার দেখাতে যাচ্ছিল, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথাই না, নর্মালভাবে যাচ্ছিল। কিন্তু কি বলবো, অ্যাক্সিডেন্টই হয়।
যার জন্য, যার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্ট এমন একটা ভয়াবহ জিনিস, কার সাথে কি কখন ঘটে যাবে কেউ বলতে পারে না। সেকেন্ডের মধ্যে লাইফ চেঞ্জ, সেকেন্ডের মধ্যে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায়। ভাবাই যায় না যে কী ছিলাম আর কী থেকে কি হয়ে গেলাম। এখন ভাবো, দেখো যতই চিকিৎসা করা হোক, যতই এই করা হোক, যে যার সাথে হচ্ছে তার অবস্থাটা ভাবো। এই যে বাড়িতে নিয়ে আসা হবে এই অবস্থায়, ওই অবস্থায় বেড রেস্ট থাকবে, আবার যখন ডাক্তার ডাকবে আবার নিয়ে আসা, ওর ওপরটা তো ধকল যাবে না। আমি তাই আমার সেই দৃশ্যগুলো ভাবছি যে আমার ভাই আমাদের বাড়িতে এসছে, সিঁড়ি দিয়ে উঠে এসছে বাইকে করে। এক একদিন এমনও হয়েছে আমাকে নিয়ে এসছে বাইকে করে। যাকে আর কি বলবো, আদৌ কি ওরকম পুরোপুরি স্বাভাবিক হতে পারবে যে সিঁড়ি দিয়ে উঠে আসবে, কিংবা বাইক চালাবে, কিংবা নর্মালভাবে হাঁটবে? জানি না, এই দিনটা অপেক্ষায় রইলাম। আর কি বলো তো, আমার ভাই না, আমার কাছে ভাই কোনো দিন ছিল না। আমি না ছোটোর থেকেই ওকে, মানে আমার কি বলবো, জানি সব দিদি ভাইদের সম্পর্কই এরকমই হয়, এটা আমার আলাদা করে কিছু নেই যে আমি ভাইকে খুব ভালোবাসি, আমি এটা জাহির করতে চাই না। সব দিদিরাই সব ভাইকে ভালোবাসে, কিন্তু যতই যাতায়াত হতো, বিয়ের পর সংসার হওয়ার পর একটু যাতায়াত কমে গেছিলো, আসা যাওয়া কমে গেছিলো, তাই বলে তো এই না যে এরকম। আমরা তো দুজনেই দেখছিলাম যে হ্যাঁ, ও ভালো আছে, শান্তিতে আছে, সংসার করছে, আমিও ভালো আছি, শান্তিতে আছে, সংসার করছে, সবাই সুস্থ আছে, ভালো আছে। যতই যাওয়া আসা কম থাকুক, কিন্তু দুজনে ভালো আছে, সুস্থ আছে, এটা দেখেই তো ভালো লাগে। কিন্তু এরকম তো চাইনি কখনো, তাই না? জাগিয়ে চলো, এটাই প্রার্থনা করো। আমি জানি প্রার্থনার অনেক জোর থাকে, আর যদি সবাই ভালোবাসার মানুষগুলো প্রার্থনা করে তাহলে সুস্থ হতে বাধ্য। টাটা।